আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে এইচএসসি 26 এবং আদি 26 পরীক্ষার জন্য আমরা যে ওয়ান শট ক্লাস শুরু করেছিলাম, তার আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটি হলো এইচটিএমএল। যেখানে আমরা একটি ক্লাসের মাধ্যমে আমরা এইচটিএমএল এর বেসিক টপিকস আমরা ভালো করে দেখব এবং শিখে নেব। এখন প্রথমত আমরা এইচটিএমএল এর বিষয়ে কয়েকটি কথা বলি। সেটি হলো এইচটিএমএল আমাদের যেটুকু করতে হয় বা যেগুলো করলে আমাদের ভালো করে পাওয়া যায়, তার মধ্যে তিনটা পার্ট আমি আপনাদেরকে আলোচনা করি। একটা হলো বেসিক বা টেক্সট ফরম্যাটগুলো, এই একটা অংশ। আর একটা করতে হয় লিস্ট ফরম্যাট, আর একটা করতে হয় টেবিল। এই তিনটা অংশ আমাদেরকে করতে হয়। তো ফার্স্টে আমি স্টেপ বাই স্টেপ আগানোর জন্য ফার্স্টে আপনাদের জন্য বেসিক বা টেক্সট ফরম্যাটগুলো আমি শুরু করব। এখন যেহেতু আমরা ওয়ান শট ক্লাসের মাধ্যমে আসতেছি, সেহেতু আমি ফার্স্টে আপনাদের এইচটিএমএল যে লেখার যে বিষয়, সেই বিষয় ফরম্যাটটা আনবো। সেখানে আমাদের ফার্স্টে লিখতে হবে এইচটিএমএল, এবং এই এইচটিএমএলটা স্ল্যাশের মাধ্যমে এইচটিএমএল ক্লোজ বোঝাতে হয়। তাহলে এটা স্টার্টিং ট্যাগ, এটা এইচটিএমএল ক্লোজিং, সেটা স্ল্যাশের পার্থক্য। এর মধ্যে আমাদের যে একটা বিষয় আছে হেড, আবার হেড ক্লোজ, হেড স্টার্ট, হেড ক্লোজ, এবং তার মধ্যে একটা অংশ আছে বডি, এবং সেই বডিকে আবার ক্লোজ করতে হবে। এখন আমি যদি ফরম্যাটটা একটু পার্থক্য করে দেখাই, তাহলে আমার একটা এইচটিএমএল এর ফরমেশন আসলো, তার মধ্যে একটা হেড এন্ড বডি দুইটা আলাদা আলাদা পার্ট আসলো। এখন এটা যদি আমি বোঝানোর সাথে যদি বলি, তাহলে একটু অন্যভাবে বোঝাই যে আমার একটা মানুষ, আমার নাম হলো এইচটিএমএল। এই একটা মানুষ যার নাম হলো এইচটিএমএল। আমার বাহ্যিকভাবে আমার শরীরের গঠনে একটা হেড আছে আর বডি আছে। তো হেড আমার এখান থেকে শুরু হয় এই পর্যন্ত শেষ, এবং বডি এখান থেকে শুরু হয় পা পর্যন্ত শেষ। তো সেইভাবে আমরা এখানে হেড স্টার্ট এবং হেড ক্লোজ আগে করবো, তারপরে বডি স্টার্ট, বডি ক্লোজ করবো। এটা একটা বেসিক ফরম্যাট। এখন এই বেসিক ফরম্যাটে আমাদের এখানে আগাতে হবে। এই বেসিক ফরমেশন থেকে আমরা বাকি কাজ শুরু করব। এখন এর মধ্যে একটা কথা বলি, হেড অংশের মধ্যে যে অংশটা আমাদের কাজ করে সেটা হলো টাইটেল ট্যাগ। সেটা হলো টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগ স্টার্ট এবং ক্লোজিং হয়। এইটা আমি পুরোপুরিভাবে বলতে পারি আমাদের এইচটিএমএল একটা বেসিক ফরম্যাট। এখন এই বেসিক ফরম্যাট থেকে আমরা এখন টেক্সট ট্যাগের দিকে আগাবো। প্রথমত আমাদের টেক্সট বোঝানোর জন্য বা কোনো লেখা যদি থাকে, সেই লেখা বোঝাতে আমাদের ইউজ করা হয় বা বোঝানো হয় প্যারাগ্রাফকে। এখানে আমরা পুরো বেসিক ফরম্যাট তুলে তুলে না, আমি আপনাদের অ্যান্সার করার বিষয়টা আমি আমার মতো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। পুরোটা এইচটিএমএল এর মতো করে না, বরং এটা আমি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমার মতো করে আমি চেষ্টা করতেছি। এখন এই ট্যাগ, এই পি দ্বারা ট্যাগটা বোঝানো হচ্ছে। কোনো লেখা যদি মোটা থাকে সেটাকে বলা হয় বোল্ড, সেটা ক্ষেত্রে ট্যাগ ইউজ করতে হয় বি। কোনো লেখা যদি আমার বাঁকা থাকে সেটাকে বলা হয় ইটালিক, ইটালিক বোঝাতে হয় আই দিয়ে। কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেটাকে বোঝাতে হয় ইউ দ্বারা। কোনো লেখা যদি মাঝখান থেকে কাটা থাকে, যদি কোনো লেখা যদি মাঝ থেকে কাটা হয়, সেটা বোঝানোর জন্য আমাদের লিখতে হয় ডিলেট ট্যাগ করতে হয়। ডিলেটের ক্ষেত্রে ডিইএল ইউজ করতে হয়। তো এইটা আমাদের একবারে বেসিক টেবিল টেক্সট ফরম্যাটের যে মূল বিষয়, সেই কয়টি আমি আপনাদের এখানে প্রেজেন্ট করলাম। এখন আমি একটি প্রশ্নের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ধরুন আমি এখানে লিখলাম বাংলাদেশ, এবং পরে লিখলাম বাংলাদেশ is a small country। এবং বাংলাদেশ লেখাকে একটু গাঢ় বা মোটা করে দিচ্ছি। এইটুকু আপনাদেরকে দিয়ে আমি যে কটি ট্যাগ লিখেছি সেইটুকু আমি বোঝানোর চেষ্টা করব। এখন প্রথমত আমি এখানে একটু যদি ভাগ করি,
ধরুন এটা একটা প্যারাগ্রাফ আছে, এটি প্যারাগ্রাফের শিরোনাম আছে। এখন শিরোনাম বোঝানো হয় আমাদের টাইটেল দ্বারা, সেহেতু আমি টাইটেলের মধ্যে লিখলাম বাংলাদেশ। যদি আমার এখানে কোনো শিরোনাম না থাকতো তাহলে আমি এখানে কিছু লিখতাম না। এটা আমাদের একটা বেসিক কথা। পরবর্তীতে আমাদের এখানে বাংলাদেশ লেখাটুকু মোটা আছে, তো আমি এখানে মোটা আছে সেটা বলার আগে আরেকটা কথা বলি। যেহেতু একটা লেখা আছে, সিম্পল একটা টেক্সট ফরম্যাট আছে, সেই লেখাটা বোঝানোর জন্য লেখা বা কিসের জন্য আমাদের ইউজ করতে প্যারাগ্রাফ, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় পি টাইপ। এটা অবশ্যই আমরা ব্যবহার করে নিলাম। তারপর আমার লেখা আছে বাংলাদেশ, সে বাংলাদেশ লেখাটুকু লিখলাম ফার্স্টের দিকে। তারপরে আছে ইজ, তারপর আছে এ, তারপর আছে এ স্মল, তারপর আছে কান্ট্রি। এই লেখাটুকু আছে আমি ফাঁকা ফাঁকা রাখলাম কারণ আমার এখানে ট্যাগ ইউজ করতে হবে। তো প্রথমে বাংলাদেশ লেখা, শুধু বাংলাদেশ লেখাটুকু একটু মোটা আকারে আছে। এখন মোটা বোঝানো হয় বোল্ড, সেই ক্ষেত্রে আমি বি স্টার্ট এবং বি ক্লোজ দিয়ে বাংলাদেশ লেখাটুকুকে ঘিরে দিলাম। বি স্টার্ট এবং বি ক্লোজ দিয়ে বাংলাদেশ লেখাটুকু ঘিরে দিলাম, কারণ বাংলাদেশ লেখাটা আছে আমাদের মোটা আকারে। এবং পরে ইজ লেখাটা আমরা যদি দেখি, ইজ লেখাটা সামান্য একটু কাত আকারে আছে। কাতকে বলা হয় ইটালিক, এই জন্য আই স্টার্ট এবং আই ক্লোজ করে দিলাম। পরে এ কোনো বাঁকা নাই, মোটা নাই, সিম্পল লেখা আছে, ওটা কোনো ট্যাগ ইউজ করবো না। তবে স্মল লেখার মাঝে কাটা আছে, আমাদের এখানে কাটা কই, কাটা বলতে দিলে ইউজ করতে ডেল, স্মল এ ডিইএল স্টার্ট ডিইএল ক্লোজ। পরবর্তীতে কান্ট্রি নিচে আন্ডারলাইন আছে, সেজন্য কান্ট্রিতে ইউ স্টার্ট ইউ ক্লোজ করে দিলাম। আমাদের মোটামুটি যে কটি ট্যাগ লিখেছি সে কটি ব্যবহার দেখানো হলো। বোঝা গেছে এইটুকু? এইটুকু আমাদের এখানে ভালো করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটুকু আমাদের একটা সিম্পল ফরমেশনের লেখাকে বোঝানোর জন্য। এখানে আরেকটি লেখা বোঝানোর জন্য আরেকটি নিচে লিখব, সেটা সিম্পল একটা লেখা লিখতেছি, বাংলাদেশ ফুল অফ রিভার। একটা সিম্পল, কোনো এখানে মোটা চিকন কিছু করে নাই, শুধু লিখলাম বাংলাদেশ ফুল অফ রিভার, এইভাবে আমরা লিখলাম। এখন দেখুন আমরা একটা প্যারাগ্রাফ লিখতেছিলাম, একটা লাইন মাঝ পথে এসে শেষ হয়েছে, এবং শেষ বাউন্ডারি আমাদের লাইনের শেষে না, মাঝ পর্যায়ে শেষ হয়েছে এবং নতুন একটা লাইন শুরু হয়েছে। তাহলে আমরা বলতেছি একটা নতুন লাইন, অর্থাৎ নিউ লাইন শুরু হয়েছে কি করে, আমাদের একটা লাইন ব্রেক করে। এখন যেহেতু লাইন ব্রেক করছে, এটা ট্যাগ হলো বিআর। এখানে লাইন ব্রেক বোঝানোর জন্য আমাদের লিখতে হবে বিআর। কোথায় লিখবো? কান্ট্রি শেষ হয়ে বাংলাদেশ শুরু, মাঝে লিখবো বিআর। তো এইটুকু আমাদের ব্রেক ট্যাগ। এখন আরেকটি কথা, ব্রেক ট্যাগে কোনো ক্লোজিং হয় না, এবং যে ট্যাগের কোনো ক্লোজিং হয় না তাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ। আমি আবারও বলতেছি, যে ট্যাগের কোনো ক্লোজিং নেই তাকে বলা হয় এমটি বা ফাঁকা ট্যাগ। আশা করি এই যে কটা বলেছি এটা বোঝা গেছে। এবার পরবর্তীতে আমি আরো কিছু ফরমেশনের দিকে এখন আগাবো। এখানে একটা জিনিস আমার বলা হয় না, সেটা আমার লেখা হয়েছে না, সেটা প্যারাগ্রাফ স্টার্ট করে লাস্টে প্যারাগ্রাফ ক্লোজিংটা এখানে করতে হবে। আমাদের এটা বেসিক টেক্সট ফরমেশন গেল। পরে আমি আরেকটি ফরমেশন নিয়ে এখানে আগাবো, সেটা হলো এই বেসিকের মধ্যেই আরেকটি বোঝাচ্ছি আমাদের, কখনো কখনো লেখা বড় ছোট থাকে। কোনো লেখা একটু বড়, কারণ এখানে আমি লিখলাম বাংলা, পরে একটা লিখলাম বাংলা, এরকম একটা বড় একটা ছোট আকারও আসতে পারে। এই ট্যাগগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। এখন এই হেডিং ট্যাগ বোঝানোর জন্য একটা আছে H1, H2, H3, H4, H5, H6। এখানে আমাদের হেডিং এর ক্ষেত্রে H1 হলো সবচেয়ে বড়, H6 হলো সবচেয়ে ছোট। আর যদি কোনো স্বাভাবিক
সাইজের তুলনা থাকে সেটি হলো H4 এর সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে এটি আমাদের দরকার তেমনটা হয় না। পরবর্তী কথা হলো H1 সবচেয়ে বড়, H2 তার থেকে তুলনামূলক ছোট, H3 তার থেকে তুলনামূলক ছোট করতে করতে H6 সবচেয়ে কি হয়, ছোট হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লেখা বাংলাদেশ লেখা আছে এবং এই হেডিং ট্যাগের সময় লেখাগুলো অবশ্যই মোটা হয়। হেডিং এর ক্ষেত্রে অবশ্যই লেখাগুলো মোটা হয়। সেই ক্ষেত্রে আমার এখানে একটা লেখা আছে অনেক মোটা, অনেক বড় আছে, সেটাকে আমি H1 দিয়ে আমি এখানে বাংলা লিখলাম এবং মোটা লেখা বড়টা শেষ, H1 ক্লোজ। পরের লেখাটা তুলনামূলক ছোট আছে, সেই ক্ষেত্রে আমি এটাকে H3 দিতে পারি, H3 বাংলা, H3 ক্লোজ। এখন যে প্রশ্নটা আমাদের এখানে আপনাদের মনে আসে সেটি হলো আমরা H3 লিখবো না H4 লিখবো না H5 লিখবো, তুলনামূলক সবাই তো ছোট, নাকি H6 লিখবো? এই ক্ষেত্রে যে বিষয়টা হলো প্রথমটা তো সবচেয়ে বড় লিখবো, আর আমি এখানে বলছি H4 হলো স্বাভাবিক। এখন আমার যদি আশেপাশে যে প্রশ্ন যে এগুলো উদ্দীপক উল্লেখিত পদ আগে এটা ওটা লেখা থাকে, এই লেখো ওই লেখো, এরকম লেখার সাথে সামঞ্জস্য যদি থাকে বা একই সাইজে থাকে, সেই ক্ষেত্রে আপনারা H4 ইউজ করতে পারেন যদি বেশি আপনাদের মনে প্রশ্ন থাকে। যদি মনে হয় ওই স্বাভাবিক লেখার থেকে একটু লেখাটা বড় আছে, সেই ক্ষেত্রে H3 H2 যেটা ইচ্ছা আপনাদের মনে হয় সেটা আপনি লিখতে পারেন। অথবা যদি মনে হয় স্বাভাবিকের থেকে তুলনামূলক ছোট, সেই ক্ষেত্রে H5 অথবা H6 যেটা হোক আপনারা লিখতে পারেন। এইটা হলো মূল কথা। আরেকবার বলি, যদি বড়টা যদি স্বাভাবিক থেকে বড় মনে হয়, বড়টা যদি স্বাভাবিকের থেকে একটু বড় মনে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটা H4 আমরা এর থেকে H2 H3 দিতে পারি। যদি H4 এর থেকে যদি একটু মনে হয় যে এটা আমাদের মানে স্বাভাবিক জন্য মনে হয় যে ছোট, তাহলে H5 কে H6 এটা আমরা লিখতে পারি। এটা আমরা আমাদের চোখের হিসাব অনুযায়ী নিলে আমাদের হবে, সমস্যা নেই। এখন এখানে একটা আনুষঙ্গিক কথা আপনাদের এখানে বলবো, সেটি হলো যখন আমাদের হেডিং ট্যাগ ইউজ করা হয় তখন লেখাগুলো অটোমেটিক্যালি বড় থাকতেছে, অটোমেটিক্যালি মোটা বা বোল্ড থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বি ট্যাগ ব্যবহার করতে হয় না। দ্বিতীয় কথা হলো আমাদের দেখুন বাংলা লেখাটা শুরু করে শেষ করে আবার নতুন লাইন শুরু করছি, আর আমাদের এখানে উচিত ছিল ব্রেক ট্যাগ ইউজ করা, কিন্তু না, আমাদের হেডিং ট্যাগ ইউজ করলে অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, এখানে আমাদের প্যারাগ্রাফও অটোমেটিক হয়ে যাবে, এই জন্য আমাদের এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা লাগে না, সেটা হেডিং ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে। আশা করি কথাটা বোঝা গেছে, তাই তো? আচ্ছা, এখন আমরা এই হেডিং ট্যাগের বিষয় নিয়ে আলোচনা আসবো, সেটা আমি এখন লিখবো। কেমন? ধরুন আমাদের একটা প্যারাগ্রাফ লেখা আছে বাংলাদেশ নিয়ে বা বাংলা নিয়ে। এখন বাংলা লিখে এখানে লিখলাম, লেখাটা একটু মোটা রাখছি, আমি লিখলাম বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। এখন এইখানে আমরা দেখতেছি লেখাটা মোটা আছে, তাহলে আমরা এটাকে কি বলবো, বোল্ড ট্যাগ, কিন্তু এটা কি শিরোনাম আকার আছে, কি আকার আছে, শিরোনাম, মানে এটা হলো প্যারাগ্রাফ। আর প্যারাগ্রাফের কাজটা আগে করে আসি। এইখানে লিখলাম বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, এরপর পি ক্লোজ করে দেব। পরবর্তী যে বিষয় সেটি হলো আমাদের যে এইখানে আমাদের বাংলা লেখাটা কোথায় লিখব, এইখানে লিখবো, মানে এখানে লিখতাম, লেখাটা মোটা হলে আমরা কি করলাম, বি দিলাম, বি ক্লোজ করলাম। এটা করলেও হবে, কোনো সমস্যা না, যেহেতু টাইটেলের শিরোনামের মধ্যে রাখছি এবং কি করছি, বি স্টার বি দিলাম, কি করছি, ক্লোজ দিয়েছি। কিন্তু এটা সবচাইতে কি করলে ভালো হয়, সেটা হলো এটা বডির মধ্যে লিখলে ভালো হয়। কিসের মধ্যে লিখলে ভালো হয়, বডির মধ্যে। এবং এখানে দেখুন একটা কথা লিখছি যে স্বাভাবিক হলো H4, স্বাভাবিককে H4
4। যেহেতু এই লেখাটাও স্বাভাবিক ফরমেশন, নিচে লেখাটাও কি স্বাভাবিক ফরমেশন, কিন্তু এটা কি আকারে আছে, একটা শিরোনাম বা হেড আকারে আছে, শিরোনাম বা কি আকারে আছে, এবং লেখাটা কি আছে মোটা, লেখাটা কি আছে মোটা। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো H4 স্টার্ট এবং H4 ক্লোজ দিলে আমাদের জিনিসটা সবচেয়ে পারফেক্টলি এবং সুন্দরভাবে আসে, সবচেয়ে পারফেক্টলি এবং কিভাবে আসে, সুন্দরভাবে আসে। আশা করি বিষয়টুকু বোঝা গেছে এখানে যেটা বলতে চেয়েছি। তো এইটা হলো আমাদের হেডিং ট্যাগের মূলত ব্যবহার, এটা অনেকে ঘুরিয়ে ফেলে, আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন। পরবর্তীতে এই লেখা ফরমেশনের ভিতর আরেকটি ফরমেশন বুঝাবো। ধরুন এখানে আছে a² প্লাস 2ab প্লাস b²। নতুন একটা লাইনে লিখলাম এখানে H2SO4। লেখাটি আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, এখানে বিষয়টা দেখুন, আমরা যদি এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ ধরি, p ট্যাগ a² প্লাস 2ab প্লাস b² পরটা H2SO4, এবার p ক্লোজ করলাম, লিখতে পারি। কিন্তু আসলে এই দুই যে পাওয়ার, এটা কিন্তু এভাবে লেখা যাবে না। লেখাটা আসলে কি হবে, কারণ a তারপর লেখা আছে 2, তারপর আছে প্লাস 2ab প্লাস b, তারপর আছে 2। এখানে H2SO4, এখন এই দুইটা ছিল আমাদের পাওয়ার, এই দুইও পাওয়ার, এই দুইটা নিচে, এই দুইটাও কি আছে, 4 কি আছে আমাদের নিচে আছে, কিসে আছে নিচে। তার মানে এইটা কি উপরে, এটা উপরে, এইগুলো উপরে থাকলে, যেটা উপরে থাকে এইগুলো কি বলা হয় কি আমাদের পাওয়ার, যেটা নিচে থাকে এটাকে কি বলা হয় বেস। এখন পাওয়ারের ক্ষেত্রে বা বেজের ক্ষেত্রে কি ইউজ করতে হয়, বেজের ক্ষেত্রে ইউজ করতে হয় SUB, কি ক্ষেত্রে ইউজ করতে হয় SUB, আর পাওয়ারের ক্ষেত্রে কি ইউজ করতে হয় SUP। তাহলে এখানে P থাকলে পাওয়ার বোঝায়, আর B থাকলে কি বোঝায় বেস বা নিচে লেখা বোঝায়। তাহলে এই দুইটা পাওয়ার আকারে আছে, তাহলে এই দুইকে শুধু SUP দিব, আবার SUP দ্বারা ক্লোজ করব, আবার এখানে SUP দিব, আবার SUP দ্বারা ক্লোজ করব। এই দুই নিচে আছে, তাহলে SUB দিব, SUB দিয়ে ক্লোজ করব, এবার SUB দিব, SUB দ্বারা ক্লোজ করব। তো আলটিমেটলি আমার কাজটা শেষ। একটা কাজ বাকি আছে, সেটা হলো এখান থেকে যে লাইন শুরু এখানে শেষ হয়েছে, আবার নতুন লাইন, এই জন্য আমাদের এখানে কি দিতে হবে, একটা ব্রেক ট্যাগ। আশা করি আমাদের বেসিক যে HTML এর পার্টটা, সেটা আমরা কি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি, তাই তো? তো আশা করি বেসিক ফরমেশন আপনাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। আমরা এখন লিস্ট ফরমেশন, HTML লিস্ট ফরমেশন শিখব। এখন HTML এর লিস্ট ফরমেশন যথেষ্ট পরিমাণে একটি সোজা এবং সহজ বিষয়, যথেষ্ট পরিমাণে কি সোজা এবং কি বিষয় সহজ বিষয়, তাই তো? তো আমরা এখানে হেড স্টার, হেড ক্লোজটা মোটামুটি পাশাপাশি রেখে দিয়ে আমরা এখানে বোঝানোর চেষ্টা করব। একটু বড় জায়গা লাগবে, মানে বড় জায়গা নিয়ে রাখছি। এটা আমরা একবারেই একটা ফরমেশন থেকে আমরা আস্তে আস্তে কি করব, বোঝাটা পুরোপুরি কমপ্লিট করব। তো এখানে একটু ভালো করে দেখি। প্রথমত আমাদের লিস্ট ট্যাগ দুই রকম আছে, একটা হলো অর্ডার লিস্ট আছে, আর একটা আছে আনঅর্ডার লিস্ট। এটা অর্ডার লিস্ট, এটা কি আছে, প্রত্যেকের আবার ধরন আছে, টাইপ আছে। যেমন 1 2 3 দেখলে এটা বলবো অর্ডার লিস্ট, বড় হাতের ABC দেখলে অর্ডার লিস্ট, ছোট হাতের ABC, রোমান ছোট হাতের I আকারে, রোমান বড় হাতের I আকারে থাকলে এটা কি হবে অর্ডার লিস্ট, তাই তো? যদি আনঅর্ডার লিস্ট বুঝবো কি আকারে, টাইপটা যদি আমাদের থাকে সার্কেল বা বৃত্ত আকারে থাকে, তাহলে সেটা হবে। যদি চতুর্ভুজ আকারে থাকে সেটা কি স্কয়ার। যদি ভরাট বৃত্ত আকারে থাকে বা সার্কেলটা ভরাট থাকে, সেটাকে বলা হয় ডিস্ক। এই বানানের ক্ষেত্রে DISK, DISC, DICS তিনটাই আমাদের কম্পাইলারে কাজ করে সুন্দরভাবে। সুতরাং তিনটা বানানকে আমরা সঠিক ধরতে পারি। ওকে, বোঝা গেছে এটুকু? এবার আমরা এখানে একটা প্রশ্ন রাখতেছি। এখানে রাখলাম বাংলা, কি রাখলাম এখানে বাংলা, দুইতে রাখলাম এখানে ইংলিশ, তিনে রাখলাম ICT, তিনে কি রাখলাম ICT।
এখন আমরা এখানে দেখলাম এটা আছে 1 2 3 আকারে। কি আকারে আছে? 1 2 3 আকারে কোথায় আছে? অর্ডার লিস্টের মধ্যে। অর্ডার লিস্টের ক্ষেত্রে কি ইউজ করতে হয়? ও আর এল। অর্ডারের ও আর লিস্টে এল থেকে কি টাইপ করতে হয়? অর্ডার লিস্ট। তাহলে আমরা কি লিখলাম? ও এল। কি লিখলাম? ও এল। শুধু ও এল লিখলে হবে না, এর সাথে লিখতে হবে কি? টাইপ। কি লিখতে হবে? টাইপ। টাইপটা কি আছে? 1 2 3 আকার আছে। কি লিখলাম? অন। কি লিখলাম এখানে? অন। কি লিখলাম? ও এল টাইপ কি লিখলাম? 1। যদি এইটা যদি আমাদের থাকতো এইভাবে যে এ বি সি আকারে থাকতো, তাহলে আমরা কি লিখলাম? অর্ডার লিস্ট বড় হাতের এ। কি লিখতাম? বড় হাতের এ। যদি ছোট হাতের এবিসি তে লিখতাম ও এল টাইপ, লিখতাম ছোট হাতের এ। কথা ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তারপরে আমাদের প্রত্যেকটা লাইন আলাদা আলাদা ভাবে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, এর সাথে আরেকটু সংযোজন করে আসি। যদি আমাদের লেখাটা যদি শুরু হতো ছোট হাতের ই এফ জি থেকে, ছোট হাতের ই এফ জি থেকে, তাহলে আমরা কি লিখতাম? আমরা যতটুকু শিখছি সেই অনুযায়ী আমরা লিখতাম কি? ছোট হাতের ই। কি লিখতাম? ছোট হাতের ই। কিন্তু না, আমাদের ছোট হাতের ইটা কোন ধরে আসে? এই ছোট হাতের এ বি সি থেকে। কি থেকে আসে? তাহলে আমি এখানে লিখবো কি? ছোট হাতের এ। শুরু হচ্ছে ই থেকে, এই জন্য এর ভিতরে নতুন একটা ট্যাগ আনবো, সেটা হলো স্টার্ট। এবং কি লিখবো? আমাদের বুঝমতে ই। আমাদের বুঝমতে কি লিখবো? ই। কিন্তু বুঝমতে ই লিখতে হবে না, এটা ই এর সিরিয়াল লিখতে হবে। ই কত থেকে শুরু হয়? এ শুরু হয় এ বি সি ডি, তারপরে আসে কি? ই। তাহলে 1 2 3 4, ই কত নম্বরে? 5। তাহলে এখানে কি লিখবে? স্টার্ট 5। স্টার্ট কি লিখবো? 5। স্টারটা অলওয়েজ কি ইউজ হবে? নাম্বার। কি ইউজ হবে? নাম্বার। আশা করি বোঝা গেছে এটুকু। এবং বাংলা ইংলিশ আইসিটি প্রত্যেকে কি আলাদা আলাদা হবে কি? একটা লিস্ট। প্রত্যেকে আলাদা আলাদা হবে একটা কি? তাহলে লিস্ট দিয়ে কি লিখলাম? বাংলা। এরপর কি করলাম? লিস্ট ক্লোজ। কি করলাম? লিস্ট ক্লোজ। তারপরে আবার কি? এই লাইনে কি লিখবো? ইংলিশ। তারপরে এই লাইন কি করব? ক্লোজ। তারপরে এই লাইনে কি লিখব? আইসিটি। এই লাইন ক্লোজ করে দেব। এরপর কি? পুরো অর্ডার লিস্ট কি আর কিছু আছে এর মধ্যে? এবার কি করব? এই যে ওয়েল শুরু করছিলাম সেই ওয়েলটা কি করে দিব? ক্লোজ করে দেব। আমাদের কাজ এখানে শেষ। তবে আমরা লিস্টে কিছু কাজ শিখি। যদি এটা সার্কেল আকারে থাকতো তাহলে এখানে কি করতাম? সার্কেল মানে কিসের টাইপ? ইউএল এর। সেখানে কি করতাম? এটা ইউএল টাইপ লিখতাম। কি লিখতাম? ইউএল টাইপ। সার্কেল হলে কি লিখতাম? পুরোটাই কি লিখতাম? সার্কেল লিখে দিতাম। পুরোটা কি লিখতাম? সার্কেল। এখানে চিহ্ন ইউজ করলে হবে না। যদি ডিস্ক থাকতো তাহলে ডিস্কের বানান, যেটা ডিস্কের বানান লিখতাম। যদি স্কয়ার বা চতুর্ভুজ আকারে থাকলে কি লিখতাম? স্কয়ার লিখতাম। তাই তো? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন এর সাথে কিছু সংযোজন বিয়োজনে আসি। যদি আমার এটা যদি থাকতো এরকম গোল আকারে, এটা যদি চতুর্ভুজ আকারে, তাহলে ও ইউএল স্টার্ট করে এখানে কি করতাম? ইউএল ক্লোজ করে দিতাম, তাই না? আবার একটা নতুন একটা ইউএল আনতাম। ইউএল টাইপ লিখতাম কি? আমাদের ডিস্ক। তারপরে ইউএল ক্লোজ। আবার কি? এখানে ইউএল স্টার্ট করতাম। আবার এখানে কি? তাহলে ইউএল টাইপ লিখতাম, ইকুয়াল টু কি লিখতাম? স্কয়ার। ইউএল কি করতাম? ক্লোজ। তাই তো? এইভাবে আর কি শেষ করতাম। এটা আরো বিভিন্ন বিভিন্ন শর্টকাটে করা যায়, তবে যেহেতু আমরা এখন অন শর্টে সহজে শেখার বিষয় আসতেছে, তাই আমরা এখানে না পেঁচিয়ে এইভাবে কি করলাম? শিখলাম। তার মানে যদি আলাদা আলাদা ইউএল এর ফরম্যাট থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি ইউএল স্টার্ট ইউএল কি করব? ক্লোজ। ইউএল স্টার্ট ইউএল কি করব? ক্লোজ। বোঝা গেছে বিষয়টুকু? এবার আমরা এখানে আরো কিছু সংযোজন বিয়োজনের ভিতরে এসে আরেকটা ফরম্যাটের কাজ শিখব। সেই ক্ষেত্রে আমি এখানে আনঅর্ডার লিস্ট আনি, এটা অর্ডার লিস্ট 1 2 3 একটা জিনিস না। সেই ক্ষেত্রে আমরা আবার জায়গায় চলে গেলাম, ওএল টাইপ কি দিলাম? অন। এখানে দিলাম কি? ওএল ক্লোজ। তাই তো? এটুকু বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নাই। এখন আমি এখানে একটা কাজ করলাম যে এর মধ্যে আমি একটা সার্কেলটা লিখলাম ফার্স্ট পার্ট, এখানে লিখলাম সেকেন্ড পার্ট, এখানে রোমান আই দিয়ে লিখলাম ফার্স্ট পার্ট,
রোমান আইতে লিখলাম কি সেকেন্ড পার্ট। বিষয়টুকু বোঝা গেছে এখানে। তাহলে কি বাংলা লেখার পরে ইউএল ফাংশনটা আসতেছে এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তারপরে বাংলা লেখার পর তারপর আসতেছে এটা। তাহলে এখানে আমি ইউএল টাইপ এখানে কি আছে আমাদের সার্কেল লিখলাম সার্কেল, তারপরে লিস্ট ফার্স্ট পার্ট এ লাইক ক্লোজ এ লাইক সেকেন্ড পার্ট এ লাইক ক্লোজ, এরপরে ইউএল কি করে দিলাম, বোঝা গেছে। পরবর্তীতে ইংলিশের পর আবার রোমান দিয়ে রোমান সংখ্যা ছোট হাতের আই সেটা হলো ওএল টাইপ, সেটা কি দিলাম ওএল টাইপ রোমান আই লিস্ট ফার্স্ট পার্ট লিস্ট ক্লোজ লিস্ট সেকেন্ড পার্ট লিস্ট ক্লোজ ওয়েল কি করলাম ক্লোজিং করলাম। বোঝা গেছে? আশা করি এটুকুনের প্রশ্ন কোনো নাই। কিন্তু এখানে একটা কাজ দেখবেন, এই লেখাটা কি বাংলার পরে ঢুকিয়েছে ভিতরে ঢুকে গেছে, এটাও কি বাংলা ইংলিশের পরে ঢুকিয়েছে ভিতরে ঢুকে গেছে। তার মানে এই লেখাটা বাংলার অংশ আর এই লেখাটা কার অংশ, ইংলিশের অংশ। এখন আমার এখানে এলআই স্টার্ট এলআই কি করে দিছি ক্লোজ, এলআই স্টার্টে কি করছি এলআই ক্লোজ। এখন স্টার্ট ক্লোজ আমার কি বাংলার দরজা বন্ধ হয়ে গেছে। এখন দরজা বন্ধ হলে কি এই দুইজন অতিথিদেরকে আমরা ঢুকাইতে পারবো? পারবো না। আমার দরজা কি বন্ধ, আমার দরজার ভিতরে ঢুকাইতে হবে। কিসের ভিতরে ঢুকাইতে হবে? দরজার ভিতরে। এই জন্য কি করব, আমরা এই দরজার মধ্যে স্টার্ট ক্লোজ বাংলা লেখার এই যে ফাঁকাদের মধ্যে মধ্যে কাদের ঢুকাবো, এই অতিথিদের ঢুকাবো। কাদের ঢুকাই দিব? এখন সেই জন্য আমরা কি করলাম, অতিথিদের ঢুকালাম, তারপরে কি করব এদের কাজ শেষ, এবার কি করব এলআই ক্লোজ করব। তার মানে বাংলার মধ্যে এদেরকে ঢুকাই দিলাম, বাংলার মধ্যে কি করলাম এদেরকে ঢুকিয়ে দিলাম। সেম ভাবে ইংলিশের মধ্যেও ঢুকবে, ইংলিশের এলআই ক্লোজ কি ওদের পড়া শেষ হলো, তারপরে কি করলাম এলআই ক্লোজিংটা করলাম। তাহলে কি ওরা প্রত্যেকে ওর মধ্যে ঢুকে গেছে। কিন্তু আইসিটির বিষয়ে কি ওদের মধ্যে ওর ভিতর কেউ আছে, ওর ভিতর কেউ আছে, সেজন্য আমাকে এখানে ঢুকানোর কোনো বিষয় আসে না। আশা করি বোঝা গেছে বিষয়টুকু গেল। তাহলে আমাদের লিস্ট ফরমেশনের কাজটা আমাদের এখানে সমাপ্ত। এখন আমরা কিছু নতুন কাজ শিখব, একটু মজাদার বিষয়। এখন আমরা একটা কি মজাদার একটা নতুন বিষয় শিখব, সেটি হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজে ছবি যুক্ত করা। কি করা? ছবি যুক্ত করা। কি যুক্ত করা? ছবি। ছবির ক্ষেত্রে আমার ট্যাগ হলো INGSRC, তারপরে ক্লোজিং করতে হবে এবং প্রশ্নে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকটা এখানে বসাতে হবে। ওকে, কোনটা ছবির লিংক এটা কি করে বুঝবো? যেটা শেষে .jpg .jpeg .png সাধারণত এই তিনটা ফরম্যাটই ব্যবহার করা হয়, আর টুকটাক কিছু ফরম্যাট আছে। তাহলে এই লেখাগুলো দেখলে কি বুঝবো এটা ছবির ফরম্যাট। কিসের ফরম্যাট? ধরেন আমাকে জাস্ট এটা এখন ফুল আকারে দেওয়া হয়েছে, দিয়ে বলছে এটা failure.jpg নামক একটা ছবি। কি বলা আছে? failure.jpg নামক একটা ছবি। তাহলে আমার কি করব, বডির মধ্যে জাস্ট কি লিখবো INGSRC কোটেশন শেষ। কোটেশনের মধ্যে কি লিখতে বলছি? লিংক। এখানে লিংক কি ছবির লিংক কি দিছে? failure.jpg কি দিছে? failure. তাহলে আমি এই কোটেশনের মধ্যে কি লিখলাম? failure.jpg। বোঝা গেছে বিষয়টুকু? কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আছে? ওকে, তাহলে ভালো কথা, এটা আমরা বুঝে গেছি ইজিলি। বেশি কঠিন কিছু না, এইটুকু করলে আমাদের 3 মার্কের প্রশ্ন থাকলে 3 মার্ক দিয়ে দিবে। ওকে, এইবার আমরা আরেকটা সিস্টেম শিখব, যেটাকে বলা হয় লিংক বা হাইপারলিংক। লিংক বা কি বোঝানো হয়? হাইপারলিংক। একটা অপশনকে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, একটা অপশনকে ক্লিক করলে কিসে যাবে? আরেকটা পেজ। ধরো আমরা ফেসবুক ইউজের ক্ষেত্রে আমাদের একটা হোম বাটন থাকে, আর একটা মেসেঞ্জার বাটন থাকে, আবার নোটিফিকেশন বাটন থাকে, এরকম অনেক বাটন থাকে না? এখন আমি ধরো হোম পেজের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? হোম পেজ। হোম পেজে থাকাকালীন আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি তাহলে কোথায় চলে যাবে? নোটিফিকেশনে।
তার মানে আমি এইটাই ক্লিক করলে হোম পেজে আসতেছে, এটাই ক্লিক করলে মেসেঞ্জার, এটা ক্লিক করলে কোথায় হচ্ছে আমাদের নোটিফিকেশন। তাহলে এক একটাই ক্লিক করলে কি এক এক জায়গায় যাচ্ছে। এই ক্লিক করতে হয় বা এই ক্লিক করার কাজটা ওয়েবসাইটে কী করে বানাতে হয় সেটা আমরা শিখব। এখন এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে লিখতে হবে AHREF, এইবার কোটেশন, এবার A ক্লোজ, এবার কি লিখতে হবে A ক্লোজ। এইখানে আমাদের কি লিখব লিংক, এখানে কি লিখব লিংক। কিসের লিংক? ওয়েবসাইটের লিংক। কিসের লিংক দেব এখানে? ওয়েবসাইট লিংক। এইখানে কি করব, যাকে চাপতে হবে, যাকে কি করতে হবে চাপতে হবে। এখন আমি একটা প্রশ্ন তৈরি করি, ধরো আমার এখানে একটা ফেলোয়ার লেখা আছে, কি লেখা আছে ফেলোয়ার, কি লেখা আছে, এবং ফেলোয়ারকে ক্লিক করলে আমাকে যাবে www.fellower.com। ফেলোয়ারকে ক্লিক করলে কোথায় যাবে? www.fellower.com। তাহলে এইটা কি আমাদের হলো ওয়েবসাইট লিংক। এটা কিসের লিংক এটা? আর চাপতে হবে কাকে? ফেলোয়ারকে। তাহলে আমার কাজ অনুযায়ী কি AHREF, এরপর কি ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক আমরা কি রাখছি www.fellower.com। কোটেশন কমপ্লিট করে কি ব্র্যাকেট শেষ করলাম। ওকে, এবার কি করব এ ক্লোজ। এবার কি করব, এখন চাপতে হবে কাকে? ফেলোয়ার। চাপতে হবে লেখাটা, এখানে ফেলোয়ার যেভাবে আছে এখানে ফেলোয়ার লিখে। বুঝা গেছে বিষয়টুকু? তাহলে এখানে বলছি এইটাকে ক্লিক করে ফেলোয়ারকে ক্লিক করে কোথায় যাবে? এই ওয়েবসাইট। ওয়েবসাইট লিংকটা এখানে লিখতে হবে, আর এখানে কি ফেলোয়ারকে চাপতে হবে, চাপা জিনিসটাকে এখানে লিখবো। বুঝা গেছে? এখন এইটুকু আমার হলো বোঝার বিষয়, এইটুকু। বাকিটা কি করতে হবে? আমার মুখস্থ। বাকিটা কি রাখতে হবে? মুখস্থ। এখন প্রশ্ন যদি বলে এইখানে আমার এরকম একটা fellower.jpg একটা ছবি আছে। কি ছবি আছে? fellower.jpg নামক ছবি আছে। এইটাকে চাপলে এইখানে যাবে, এটাকে চাপলে এইখানে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ছবিকে চাপতে বলছে, এই জন্য IMG SRC, তারপর এখানে কি বলছে fellower.jpg। তাহলে এখানে কি লিখবো? fellower. বুঝা গেছে বিষয়টুকু? তাহলে আমাকে বলছে কাকে চাপলে? ছবিতে। কাকে? fellower.jpg। এই জন্য আমরা কি চাপার জায়গায় চাপতে হবে এই অংশে কি লিখছি? ইমেজ ট্যাগ বসাইছি। কি বসাইছি? ইমেজ ট্যাগ। আশা করি বোঝা গেছে। তো এইটুকু যদি বোঝা যায় তাহলে আমাদের পুরো ফরমেশন কি সম্পূর্ণভাবে কি হচ্ছে? কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট হয়েছে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কি কি শিখলাম? বেসিক ফরম্যাট শিখলাম। কি শিখলাম? বেসিক ফরম্যাট শিখছি, লিস্ট ফরম্যাট শিখছি, ছবি শিখছি, লিংক শিখছি, আর বাকি আছে কি টেবিল। আর টেবিলটা আমরা পরে আবার শিখব। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের ক্লাস পছন্দ হলে আপনারা এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের ফেসবুক পেজও লাইক করে রাখবেন, এবং দৈনন্দিন আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ থাকা উচিত। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকবেন, যেটার নাম হলো ICT ব্যাচ বাই ইঞ্জিনিয়ার নাইম স্যার। এই পেজের সাথে এই গ্রুপে যুক্ত থাকবেন। এখানে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা পোস্ট করতে পারবেন, এবং আমি যেটা অনাকাঙ্ক্ষিত যে মেসেজ পোস্ট থাকতে পারে, অনেকে অনেক শেয়ার করে, অনেক পোস্ট শেয়ার করে এখানে দেয়, সেইগুলো বাদে বাকি আপনাদের প্রশ্নগুলো অ্যাপ্রুভ করব। প্লাস আমি আপনাদের বা আমার যে সেটআপ টিম আছে তারা আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।